বাঁশের বেড়ার সাথে গুজে রাখা ছোট আয়না হাতে নিয়ে নিজেকে দেখে নিল ত্রিধা। সংসার জীবনে 2 বছর পেরোলো আজ। এই 2 বছরে স্বামীর জন্য ঘটা করে সাজল না সে। এইদিকে হারিকেনটা নিভু নিভু করে চলছে। কারেন্ট কখন আসবে তার ঠিক নেই। গেছে যে ঘন্টা খানেক হয়েছে। ভাবতে ভাবতে নারকেল তেলের বোতল থেকে 1 কোষ তেল নিয়ে পুরো চুলে মাখল। আজ পুরো দিন মাথা চিরুনি করেনি। চুলগুলো এলোমেলো হয়ে আছে। হারিকেন হাতে নিয়ে বিছানার চাদর উঠিয়ে চিরুনি গুজে নেয়। মাঝখানে সিথি করে বেনি বাঁধল। একটা সময় ছিল যখন চুলে তেল দেওয়া নিয়ে মায়ের সাথে আধঘাট বেঁধে ঝগড়া করত। চোখে কাজল আর চুলে তেল দেওয়া বরাবরই অপছন্দের ছিল। তার সাথে চুলে বেনি করার ব্যাপারটাও। যদিও বিয়ের পর এই অপছন্দের ব্যাপারগুলো তার রোজকার কর্ম হয়ে দাঁড়িয়েছে। এখন চুল গোছানো মানেই চুলে তেল দিয়ে বেনি করা। 7-5 ভাবতে ভাবতে কাপড়ের পুটলি খুলে মোটা পাড়ের লাল শাড়িটা বের করে ঝটপট পরে ফেলল। এই শাড়িটা রজব কিনে দিয়েছে গত ঈদে। গুনে গুনে 3 বার পরা হয়েছে। শাড়িটা যতবার পরেছে ততবার রজব মুগ্ধ হয়ে তাকিয়েছিল। রজবের সেই তাকানো কল্পনা করে মুখ ঢেকে লাজুক হাসল। আয়না হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিজের চেহারা দেখল কতক্ষণ। চোখ দুটো খালি খালি লাগছে। কাজল কালো চোখ রজবের পছন্দ। আজ কাজল না দিলে যেন অপূর্ণ থাকবে সব। চোখ বুলিয়ে কাজলের কোটা খুঁজে দেখল, কোথাও নেই। এমন সময় জিনিসটা খোয়া গেল। আফসোস করে শাড়ির আঁচল টেনে ঘোমটা দিয়ে দরজা খুলে বেরোয়। সোহাগী মাত্র ছেলে মেয়ে 2টাকে ঘুম পাড়িয়ে উঠেছে। এমন সময় দরজা কড়া নড়ল। সোহাগী ছেলে মেয়ে 2টোর দিকে তাকিয়ে বিরক্ত হলো। আসছি বাবা আসছি, দরজা ভেঙে ফেলো না। এ সময় কে এলো? দরজায় আরও 2 বার টোকা দিল ত্রিধা। দেখেছো দেখেছো, এমনভাবে দরজা ধাক্কাচ্ছে, আর এ ছেলে মেয়ে 2টো উঠে যাবে তো। সোহাগী এবার গলার সুর মৃদু উঁচিয়ে বলল, থামো আসছি। দরজা খুলে ত্রিধাকে দেখে সংকুচিত ভ্রুজোড়া শিথিল করে বলল, আরে তুই আয়, ঘরে আয়। ত্রিধা মাথা নেড়ে বলল, এখন ভেতরে ঢুকবো না ভাবি, আপনার দেবর এসে পড়বে। সোহাগী ত্রিধাকে একবার দেখে নিয়ে বলল, দেবর বউ তো নতুন কাপড় পরে আছে, ঘটনা কি? আজ রজবকে খুন করবি নাকি? ত্রিধা লাজুক হেসে বলল, যা, এভাবে বলছেন কেন ভাবি? ঠিক আছে ঠিক আছে, দেখো কি লজ্জা পাচ্ছে। যা আর বলবো না। তা কি দরকারে এলি বোন? কাজলের কোটা খুঁজে পাচ্ছি না ভাবি। আপনার দেবর কাজল পছন্দ করে। সোহাগী মুখ টিপে হেসে ভেতরের রুমে চলে গেল। ফিরে এলো 1 কৌটা কাজল নিয়ে। ত্রিধা হাত বাড়িয়ে কাজল নিতে গেলে সোহাগী হাত চেপে ধরে ফিসফিসিয়ে বলল, ফেরত দিবি না, আজ থেকে এইটা তোর। রজবকে আঁচলে বাঁধ মুখ পুরি, আঁচল ছেড়ে বেরোতে দিবি না। বেটা মানুষের ছুট দিলে পাখা গজায়। ত্রিধা মুখ ঢেকে হেসে বলল, ঠিক আছে ভাবি। ত্রিধা দরজা ছেড়ে হুড়মুড়িয়ে পালালো। আর কিছুক্ষণ থাকলেই ভাবি বেফাস কথা বলে লজ্জায় ফেলবে নিশ্চিত। সোহাগী হাসে, আক্ষেপ করে হাসে। কার কপালে সুখ কতদূর কে জানে। যত্ন করে ডাগর চোখে কাজল ছোঁয়ালো ত্রিধা। কয়েকবার পলক ফেলে মুখ টিপে হাসল। তার পছন্দের তালিকায় কাজল না থাকলেও কাজল দেওয়া চোখ যে রজবের খুব পছন্দ। ভিড়িয়ে রাখা দরজা ঠেলে ভেতরে ঢুকলো রজব। নিবু নিবু আলোয় চোখ বুলিয়ে নিল রুমে। ত্রিধা রজবকে দেখে চোখ নামিয়ে দৃষ্টি মেঝেতে রাখল। রজব নিভু আলোয় ত্রিধার দিকে চাইল। লাল শাড়িটা বেশ লাগছে তার ত্রিধুরানীকে। শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচিয়ে রজবের চোখে চোখ রেখে মুচকে হাসল ত্রিধা। কাজল কালো ডাগর রাখিতে থমকায় রজব। তার ভাঙাচোরা ঘরে হুড় নেমে এলো না তো? 2 পা ফেলে গয়। ত্রিধা ঠোঁট চেপে হাসে। এইদিকে হারিকেনে নিবু নিবু আলোর সমাপ্তি ঘটে। সকালে জমিলা শাক ধুতে গিয়ে ত্রিধাকে দেখে বলল, কী গো দাওরা বউ, শুনলাম রজব নাকি চাকরি পেয়েছে? ত্রিধার ঠোঁট প্রশস্ত করে হাসল, জি ভাবি, দোয়া করবেন। জমিলা মাথা নেড়ে বলল, তোর জন্য সবাই দোয়া করে। 2 বছর কম কষ্ট করলি না। রাজপ্রাসাদ ছেড়ে কি বুঝে এই কাঙ্গালের ঘরে এলি কে জানে? অভাব ছাড়া কিছু দিয়েছে তোকে? জমিলার কথা ঈষৎ মন খারাপ হলো ত্রিধার। গলার সুর ছোট করে বলল, রজবের ভালোবাসায় যথেষ্ট ভাবি, আমার রাজপ্রাসাদ দরকার নেই। আমার অভাবের সংসারে ভালোবাসার কমতি নেই। আমি তার অভাবের সংসারে খুশি আছি। ডাল ভাত যা খাচ্ছি 2 জনে একসাথেই খাচ্ছি। অভিযোগ নেই ভাবি, রজব ভালোবাসে আমায়। জমিলা অবাক হয়ে বলল, তোর জায়গায় অন্য কেউ হলে সংসার 2 দিনও টিকত না। তোরে কি মাটি দিয়ে বানাইছে আল্লাহ জানে। জমিলার কথা শেষ হতেই সোহাগী থালাবাটি নিয়ে ঘাটে নামে। ভাবি, কারে কি বোঝাও? টুনাটুনিতে ভালোবাসার কমতি নেই। দেখো না সকাল থেকে কেমন ফুরফুরা। জমিলা ঘাট ছেড়ে যেতে যেতে বলল, তোর সংসার সুখের হোক রে ত্রিধা, এইবার তোর কোল আলো করুক, এমনই সুখে থাক তুই।
ত্রিধা পাতিল ঘষাঘষি করে কালি তুলতে তুলতে মাথা নাড়ে। সোহাগী ত্রিধার খোপার দিকে তাকিয়ে বলল, রজব এনেছে? ত্রিধা লাজুক হেসে বলল, জি ভাবি, প্রতিদিন একটা করে মালা নিয়ে আসে। বিয়ের আগে একদিন বলেছিলাম, তার মনে আছে। সোহাগী ত্রিধার মাথায় হাত বুলিয়ে বলল, এবার একটা বাচ্চা কাচ্চা নেই, 2 বছর তো হলো। মাত্র তো চাকরি পেয়েছে ভাবি, আরও কিছুদিন যাক। সোহাগী দ্বিধা দ্বন্দ্ব নিয়ে বলল, একটা কথা বলার ছিল ত্রিধা। বলো ভাবি। থাক, পরে বলবো, তুই বরং রান্না বসা, রজব এসে পড়বে। ত্রিধার ঠোঁটে হাসি ঝুলিয়ে পা বাড়ায়। আজ রজবের পছন্দের রান্না করবে, পটল ভাজির সাথে মসুর ডালের ভর্তা। ত্রিধা সংসারে ত্রিধা তার স্বামী, শাশুড়ি আর এক ননদ নিয়ে থাকে। ননদ রাজিয়ার বিয়ে হয়েছে 1 বছর হলো। তার স্বামীর 2 কুলে কেউ নেই। রেজিয়া বেড়ানো শেষ করে যাওয়ার সময় মাকে সাথে করে নিয়ে গেছে। 2 মাস হলো তার আসার নাম নেই। এখন আবার ননদ অন্তঃসত্ত্বা, সেই হিসেবে ত্রিধার শাশুড়ি থাকবে আরও কদিন। রজব বাড়ি ফেরে। ত্রিধা ঠোঁট ফুললে স্বামীর দিকে যায়। বউর রাগ বুঝতে পেরে রজব ভাত মেখে ত্রিধার মুখের সামনে ধরল। ত্রিধা মুখ ফিরিয়ে বলল, বাড়িতে আপনি থাকেন না, মাও নেই, ছোট আপাত গেছে সেই কবে, আমি একা বাড়িতে থাকি কিভাবে? রজব ভ্রুকুটি করে বলল, কি বলো? রফিক ভাইয়ের বউ, শফিক ভাইয়ের বউ কেউ কি বাড়ি নেই? তারা নায়র গেছে কবে? রাগে ফুসল ত্রিধা। জমিলা ভাবি, সোহাগী ভাবি দুজনেই আছে, কেউ কোথাও যায়নি, আপনি একটু বেশি বুঝেন। রজব মুচকে হাসে। ত্রিধা মুখ ফুলিয়ে বলল, আপনার বাড়ি ফিরতে দেরি হয়, আমি একা ঘরে থাকি, রাতে আমার ভয় লাগে না বুঝি? রজব বউয়ের কথা শুনে হাসে। বউ তার ইনিয়ে বিনিয়ে বাচ্চাতেই আসছে, তা আর বুঝতে বাকি নেই। মাকে বলবো চলে আসতে? তোমার একা ভয় করে বললে মা দৌড়ে দৌড়ে চলে আসবে। রজবের কথা শুনে ফুঁসে উঠল ত্রিধা। মুখ ভেঙে বলল, আমার মা ডাক শুনতে ইচ্ছে করে, আপনার করে না বাবা ডাক শুনতে? রজব ভাত মেখে ত্রিধার মুখে পুড়িয়ে দিয়ে বলল, এত তারা কিসের? আমাদের সংসারের খুঁটি একটু শক্ত হোক, চাকরিতে যাচ্ছি সপ্তাহখানেক হয়নি ত্রিধুরানী। ত্রিধা ভাত চিবিতে চিবোতে মাথা নাড়ল। রজবের কথা সত্য, সংসারটা আগে গোছাতে হবে, পরে না হয় নতুন মেহমান আনার কথা ভাববে। রজব আরেকটু ভাত ত্রিধার মুখের সামনে ধরে ত্রিধা মুচকি হেসে মুখে পুরে নেয়। 2 বছরের সংসারে সুখের কমতি নেই। সময়ের সাথে মানুষ বদলায়, কিন্তু রজব বদলায়নি, না বদলেছে তার ভালোবাসা। এই ভেবে ত্রিধা বুক ফুলিয়ে শ্বাস নেয়। ভালোবাসা সুন্দর, সব পরিস্থিতিতে ভালোবাসা সুন্দর। সপ্তাহখানেক হলো সাফিয়া খাতুন আর রাজিয়া বাড়িতে এসেছে। মেয়ের বাড়ি থেকে আসা মাত্র সাফিয়া অনেকক্ষণ ছেলের বউকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। ত্রিধা শাশুড়ি মায়ের বুক থেকে মাথা তুলে মুখ ফুলিয়ে বলল, এতদিন পর মনে পড়লো আম্মা? এলে কেন? মেয়ের বাড়ি থাকলেই পারতে। ত্রিধার কথায় সাফিয়া খাতুন মুচকি হাসে। তার ছেলের বউয়ের রাগ হয়েছে, তিনি বুঝতে পেরেছেন। সাফিয়া ত্রিধার মাথায় হাত বুলিয়ে বলল, থাকতে পারলাম কই, তোর চিন্তায় চিন্তায় আমার প্রেশার হাই হয়ে গেছে। ত্রিধা ব্যস্ত চোখে সাফিয়া খাতুনের দিকে তাকিয়ে বলল, কখন? আমাকে বলনি কেন? একবার কল দিয়ে বলতে পারতে। সাফিয়া হেসে উঠে বলল, তোর মোবাইল নষ্ট হয়েছে সেই কোশমিনকালে, কিভাবে কল দিব? তোমার ছেলে তো নতুন মোবাইল নিয়েছে, ওইখানে কল দিতে দিয়েছি, রজবকে বলেছি সবটা। ত্রিধার অভিমান হয়, তার মা কি আমার মা নয়? একবার বললে কি হতো? রাজিয়া পাশ থেকে ত্রিধাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়ের উপর অভিমান করে থেকো না ভাবি, আমি মানা করেছি বলতে, তুমি টেনশন করতে তাই। ত্রিধা ফোঁস করে নিঃশ্বাস ফেলে, ঈষৎ অভিমান রয়ে গেছে। ছোট আপা মানা করেছে ঠিক আছে, তবে সে তো বলতে পারত। ত্রিধার দিনকাল ভালোই যাচ্ছে, সংসারে সুখ পাখি বাসা বেঁধেছে। না ভালো থেকে উপায় আছে? রজব ইদানিং বেশ ফুরফুরে মেজাজে থাকে, আগের মতো মুখটা টেনশনে চুপসে নেই। চাকরি বেতন দুইটাই ভালো। 2 দিন হলো রাজিয়ার বর শিমুল এসেছে। রাতের খাবার খেয়ে আজই রওনা দিয়েছে আবার। রাজিয়া একা থাকতে পারবে না, তাই শিমুল বউকে বাপের বাড়ি রেখে কাজে চলে গেছে। রাত করে ফিরেছে রজব। ত্রিধা ঘুম ঝরানো চোখে স্বামীর প্রতীক্ষার প্রহর চেয়ে বসেছিল এতক্ষণ। সাফিয়া খাতুন অনেকবার বলেছে, রজবের আসতে দেরি হবে, তুই খেয়ে নে মা। ত্রিধা রিনরিনে গলায় বলে, উনি এলে একসাথে খাবো। রাজিয়া হেসে বলল, আম্মা কেন তুমি ভাবির পেছনে পড়েছ? তুমি জানো না তোমার বৌমা তোমার ছেলেকে চোখে হারায়? রাজিয়ার কথা শুনে লজ্জা মাথা নোয়ায় ত্রিধা। সাফিয়া ত্রিধার মাথায় হাত রেখে বলল, তাই তো দেখতে পাচ্ছি, আমার ছেলে কপাল গুনে বউ পেয়েছে, লাখে একটা। মধ্যরাত। ত্রিধা চোখ কসলাতে কসলাতে বলল, এত দেরি কেন হলো আপনার? কটা বাজে খেয়াল আছে? রজব বউর মুখের দিকে তাকিয়ে দেখে ঘুমে চোখ মুখ ফুলে আছে। এতক্ষণ অপেক্ষা না করে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তে, দেখো ঘুমে তোমার চোখ ভেঙে আসছে। ত্রিধা অভিমানী সুরে বলল, আসুক,
আপনি ছাড়া আমার ঘুম ভালো হবে না, খাওয়া তো গলা দিয়ে নামবেই না। রজব হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি ভাত বেড়ে রাখো, আমি হাত মুখ ধুয়ে আসি। রজব বেরিয়ে গেলে ত্রিধা তড়িঘড়ি করে ভাত বেড়ে রাখল। রাত অনেক হয়েছে। মানুষটা এতক্ষণ না খেয়েছিল ভাবতেই ত্রিধার কলিজা কেঁপে উঠল। পুকুর ঘাটে বসে থালাবাটি ধুচ্ছে ত্রিধা। উপরে বসে আছে রাজিয়া। জমিলা আর সোহাগী থালাবাটি আর পাতিল নিয়ে এলো। বড় জায়েরা আসায় থালাবাটি সরিয়ে জায়গা করে দেয় ত্রিধা। জমিলা আক্ষেপ করে বলে উঠল, দেখেছিস রাজিয়া, ত্রিধার গায়ের রংটা কেমন ময়লা হয়েছে। প্রথম যেদিন এই বাড়িতে পা রেখেছিল সেই দিনের সাথে আজকের কোনো মিল আছে? রংটা কত ঝকঝকা ছিল, একদম ফর্সা ফর্সা। ত্রিধা, তোকেও বলি, শুধু সংসার করলেই হয় না, নিজেরও যত্ন নিতে হয়। ত্রিধা জায়ের কথা শুনে মুচকি হেসে বলল, কি যে বলেন না ভাবি। রাজিয়া ভাবির মুখের দিকে তাকিয়ে বলল, ঠিকই তো বলেছে ভাবি, তোমার গায়ের রং কত সুন্দর ছিল, একদম ফর্সা ফর্সা, এখন দেখো কেমন ময়লা হয়েছে। সোহাগী ত্রিধার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে ত্রিধা, কই গেল তোর রংরূপ? পড়ালেখা জানা মেয়ে এমন হলে হয়? আমাদের কথা হলে ঠিক ছিল, আমরা স্কুলের গণ্ডি পেরোতে পারিনি, তুই তো কলেজে ওঠা মেয়ে, তুই এমন হলি কেন? কেউ দেখলে বলবে তুই শিক্ষিত। নিজের দিকে নজর দিয়ে একটু। রাজিয়া টিপ্পনি কেটে বলল, সোহাগী ভাবি, আমার ভাবির কি সেই সময় আছে? স্বামী ভক্ত বসে, নিজের চাইতে আমার ভাইয়ের খেয়াল রাখে বেশি। ননদ আর জায়ের কথা শুনে চুপসে গেল ত্রিধা। কিছু বললে তিনজন মিলে ঘিরে ধরবে। তিনজনের মধ্যে তিনজনে লজ্জা দিতে ওস্তাদ। জমিলা হেসে উঠল, তা যা বলেছিস বোন, রজবেরও তো বলিহারি রাজকপাল। জমিলার কথা শুনে তার শাশুড়ি ফাতেমা খাতুন বলে উঠল, আমাদের রজব কম কিসের, যথেষ্ট ভালো ছেলে। সোহাগী আর জমিলা শাশুড়িকে দেখে ঘোমটা টেনে বসল। রেজিয়া জেঠির কথা শুনে বলল, বেশি ভালো, এত ভালো যে আমার ভাই না হলে ভাবি আর ভাইয়ের বিয়ের আগেই তাদের সম্পর্কের মাঝে ব্যাগরা দিতাম জেঠি। রাজিয়ার কথা শুনে ত্রিধা ঠোঁট টিপে হাসল। তার সাথে তাল মেলালো সোহাগী, জমিলা আর ফাতেমা খাতুন। রজবের বুকে মাথা রেখে শুয়ে আছে ত্রিধা। রজব মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, সাথে অন্য হাত দিয়ে ত্রিধার চুলে বিলি কেটে দিচ্ছে। মোবাইলে এত কি দেখছেন বলুন তো? আমার সাথে দুদণ্ড কথা বললে ক্ষতি হবে নাকি? রজব ত্রিধার মাথায় চুমু আটল। কাজ করছে ত্রিধুরানী, অফিসে মেলগুলো চেক করে ম্যানেজারের কাছে জমা দিতে হবে, তা না হলে এমনিতেও আর বেতন দিবে না। রজবের কথা চুপ হয়ে গেল ত্রিধা। কাজের মধ্যে ব্যাগটা দেওয়ার মতো বউ সে না। ইদানিং রজব খুব বেশি দেরি করে ফিরছে। যতবারই জিজ্ঞেস করছে রজব ততবারই বলেছে কাজ ছিল। এতে করে ত্রিধা আর খাটালো না। কিন্তু সাফিয়া খাতুন চুপ করে থাকেননি। তিনি ছেলেকে কড়াকড়িভাবে বলে দিয়েছে রাত 10টার পর ফিরলে ঘরে জায়গা দেবে না। মায়ের কথা অমান্য করে না রজব, তাও 2-1 দিন দেরি করে ফেলেছে। ত্রিধা শাশুড়িকে বুঝিয়ে শুনিয়ে রজবকে বকা খাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছে। ঘড়ির কাঁটায় বরাবর 1টা। রজব তখনও মোবাইল নিয়ে পড়ে আছে। ত্রিধা রজবের বুকে মাথা রেখে শুয়ে আছে। আজকাল আগে রজবকে দেখে না সে। এই যেন এক অন্য মানুষ, খুব কাছে থেকেও যেন দূরে চলে গেছে। ত্রিধা রজবের বুক থেকে মাথা সরিয়ে বালিশে রাখল। অভিমানে বুক ভারী হয়ে উঠেছে। ত্রিধা সরে যেতে রজব অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। ত্রিধা আজ করতে পেরে তাকিয়ে দেখে রজব তার দিকে পিঠ করে শুয়েছে। অভিমানে ত্রিধার চোখ ভেঙে দুফোঁটো জল গড়িয়ে পড়ল। মনে হলো বুকের বাপাসটা কেউ খামচে ধরেছে। সেই রাতে আর ঘুম হলো না ত্রিধার। দিনকাল ভালো যাচ্ছে না ত্রিধার। মনে হলো অভাবের সংসারে সুখ বেশি, টাকা কড়িতে দূরত্ব বই কিছুই নেই। লোকে বলে অভাব দুয়ারে এসে দাঁড়ালে ভালোবাসার জানালা দিয়ে পালায়। ত্রিধার কাছে মনে হলো ব্যাপারটা উল্টো। অভাবের সংসারে ভালোবাসা আরও বেশি থাকে, বরং টাকা হলে ভালোবাসা পালানোর তাগিদে জানালা খোঁজে। আজ রজব তাড়াতাড়ি ফিরল দেখে ত্রিধা একটু বেশি খুশি। খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়ল সবাই। রজব তখনও মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। ত্রিধা ঘুম ঝরানো চোখে রজবের বুকের উপর থেকে মুখ তুলে চাইল। রজব ত্রিধাকে উদ্দেশ্য করে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, আমার একটু কাজ আছে। ত্রিধা কথা না বাড়িয়ে চোখ বুজে নিল। ঘুম না এলে জোর করে কি আর চোখ বুজে রাখা যায়? অনেকটা সময় পর ত্রিধা চোখ মেলে তাকায়। রজব এখনও মোবাইল নিয়ে ব্যস্ত। কি এমন দেখছি রজব? ত্রিধার কৌতূহল জাগল। মোবাইলের দিকে তাকিয়ে থমকে গেল। লজ্জায় চোখ জোড়া খুলে পড়ার জোগাড়। রজব একটা মেয়ের আপত্তি করে ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এক মুহূর্তের জন্য ত্রিধার পুরো পৃথিবী থমকে গেল। চোখ জোড়া টলমলে। ত্রিধা এক দৃষ্টিতে মোবাইলের দিকে তাকিয়ে আছে। রজবের হুঁশ নেই। সে আপত্তিকর ছবি আর আপত্তিকর আলাপচারিতায় ব্যস্ত। ত্রিধার চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল যখন দেখে মেয়েটার পাঠানো মেসেজে স্পষ্ট করে লেখা, আজ এত জলদি গেলে কেন? আর কিছু সময় থাকলে কি হতো?
এই কয়েকদিনে তুমি আমার অভ্যাস হয়ে গেছো রজব। ত্রিধার বুঝতে বাকি নেই রজবের রাত করে ফেরার কারণ কী ছিল। ত্রিধার গলার স্বর আটকে আসছে, বুকের ভেতরটা কেমন ভারী ভারী লাগছে। রজব উত্তরে কী লিখল সেটা দেখার সাহস হলো না। ঘৃণায় পুরো শরীর গুলিয়ে উঠল। ঘুমের ভান ধরে সরে এলো রজবের বুক থেকে। চওড়া বুকের মানুষটা এখন আর ব্যক্তিগত নয়, ভালোবাসার সাথে বুকে মাথা রাখার অধিকারেরও ভাগ হয়েছে। 2 দিন ধরে রজব ছোট ছোট ব্যাপারে রেগে যাচ্ছে। পান থেকে চুন খুসলেই কেমন তেতে উঠছে। ত্রিধা সেই রাতের পর থেকে মিয়ে গেছে, রজবের সাথে স্বাভাবিক হতে পারছে না। অদৃশ্য দূরত্ব এসে পড়েছে দুজনের মাঝে। স্বামীর ভালোবাসা নিয়ে বড়াই করত ত্রিধা। এই 2 দিনে সেই সব ভেঙে চুরমার হয়ে গেছে। আর যাই হোক, কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না, ত্রিধাও তাই। স্বামীর ভালোবাসা ভাগ হচ্ছে বুঝতে পেরে বুকের ভেতরটা হু হু করে উঠছে। কাউকে কিছু বুঝতে না দিলেও নামাজের সেজদায় গিয়ে ঠিকই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। রাজিয়া এই 2 দিন খেয়াল করেছে ভাবি তার আগের মতো নেই। সারাদিন কেমন মনমরা হয়ে থাকে। ভাইটাও 2 দিনে বেশ খিটখিটে হয়ে গেছে। সাফিয়া খাতুন নামাজ শেষে তসবিহ হাতে নিয়ে ছেলে রুমের পাশে গিয়ে থমকে দাঁড়ালেন। ভালো করে শোনার জন্য কান পাতলেন। ত্রিধা ফুপিয়ে কাঁদছে। সাফিয়া খাতুন তসবিহ পড়া বেমালুম ভুলে গেলেন। ঘন ঘন পায়চারি করতে লাগলেন। ত্রিধা মোনাজাতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার সোনার সংসারটা ভাঙতে চলছে। দুহাত তুলে ফরিয়াদ করছে যাতে সংসারের সুখ আগের মতো ফিরে আসে। রজবকে সে মাফ করে দেবে, শুধু সব আগের মতো হয়ে যাক। নামাজের পাটি গুটিয়ে রুম থেকে বের হয় ত্রিধা। শাশুড়িকে দরজার সামনে দেখে ঘাবড়ে গেল। আম্মা তুমি? সাফিয়া খাতুন ত্রিধার মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ রে ত্রিধা, কী এমন দুঃখ তোর? কাঁদছিলি কেন? আমার কোনো কথায় কষ্ট পেয়েছিস? রাজিয়া কিছু বলেছে? বল না মা। ত্রিধা মাথা নাড়ালো। তাকে কেউ কিছু বলেনি। সাফিয়া খাতুন চিন্তিত হয়ে বলল, রজব কিছু বলেছে? 2 দিন ধরে দেখছি কেমন খিটখিট করছে। কি হয়েছে? ত্রিধা শাশুড়ির মুখের দিকে তাকায়। এই মানুষটাকে ছেলের এমন কাজের কথা বললে নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে। নিজের ছেলের এমন কুকীর্তির কথা শুনলে কোনো মাই ঠিক থাকবে না। ত্রিধা চায় না এমন একটা ভালো মানুষকে কষ্ট দিতে, তাই জোরপূর্বক হেসে বলল, তোমার ছেলে কিছু বলেনি, আসলে আম্মুর কথা মনে পড়ছিল তো তাই। সাফিয়া খাতুন ত্রিধার মাথায় হাত রেখে বলল, একবার গিয়ে দেখে আয়। 2 বছর তো কম সময় নয়, হয়তো রাগ পড়ে গেছে। যাবি? আমিও যাব তোর সাথে। ত্রিধার চোখ জোড়া ভিজে উঠল। রজবের সাথে বাড়ি ছাড়ার পর সেই বাড়ির কেউ মুখ তুলে চায়নি, না ভাই, না বাবা, না মা। বাবা বলেছে আজ থেকে তার জন্য তার মেয়ে মরে গেছে। মা বলেছে এমন মেয়ের মুখ দেখার চেয়ে মরে যাওয়া ভালো। ভাই মুখ ঘুরিয়ে নিয়েছে, হয়তো সেও চায় না বোনের মুখ দেখতে। ত্রিধার আজও মনে পড়ে। চলে আসার 1 দিন পর কল দিয়ে যখন মা চিৎকার করে কেঁদে বলেছিল, তুই জীবনে সুখ দেখবি না ত্রিধা, তুই সুখ দেখবি না। মায়ের বুকে আগুন লাগিয়ে গিয়েছিস, তুই সুখ দেখবি না। সেই কথা মনে পড়তে ত্রিধার বুকটা হু হু করে উঠল। মায়ের কথা কি সত্যি হতে চলেছে? চোখ মুছল ত্রিধা। না মা, তাদের মেয়ে তাদের জন্য অনেক আগেই মরে গেছে। কেউ এখন সে মেয়েটাকে দেখতে চাইবে না। এসব কথা বলতে নেই, তখন রেগে বলেছে। হয়তো। চলো খেয়ে নেবে। দুপুরের খাওয়া শেষ করে এঁটো বাসন নিয়ে পুকুরে নামল। সোহাগী হাত পাখায় বাতাস করতে করতে ঘাটকুলে এসে বসল। ত্রিধাকে দেখে স্বামী শফিকের বলা কথাগুলো মনে পড়ল। সোহাগী দ্বিধা সংকোচের মধ্যে পড়ে গেছে। কী বলে শুরু করবে ভাবতে ভাবতে বলল, কী রে ত্রিধা, 2 দিন তোকে কম দেখা যাচ্ছে, শরীর খারাপ নাকি মন খারাপ? ত্রিধা প্লেটে সাবান দিতে দিতে অন্যমনস্ক হয়ে বলল, কী জানি ভাবি, হয়তো কপাল খারাপ। ত্রিধার এমন কথা চমকায় সোহাগী। ব্যস্ত গলায় বলল, কি হয়েছে রে, হঠাৎ এমন কথা? ত্রিধার ধ্যান ভাঙল। কী বলতে কী বলেছে বুঝতেই পারেনি। কোনো রকম কথা ঘুরিয়ে বলল, কিছু না ভাবি, আসলে মন ভালো নেই, ও বাড়ির কথা মনে পড়ছিল। সোহাগী হাত পাখা পাশে রেখে আক্ষেপ করে বলল, মা বাবা কখনো খারাপ চায় না ত্রিধা, ছেলে মেয়ে হয়তো বুঝতে পারে না, যখন বুঝে তখন সময় থাকে না। তোর মা বাবার কথা কি আর বলবো, তারা খারাপ চায়নি। কোনো মা বাবা চায় না তার সন্তান অভাব অনটনে থাকুক, কষ্টে থাকুক। তাই তো তোকে এখানে বিয়ে দিতে চায়নি। তুই বড়লোক বাপের মেয়ে হয়ে এমন করে আসবি তারা কল্পনাও করেনি। রাগে ক্ষোভে 2-4টা কথা বলে ফেলেছে, মনে কিছু রাখিস না বোন। ত্রিধার চোখ মুছে মাথা নাড়ায়। তারা আসলেই ভালো চেয়েছে, হয়তো বয়সের দোষে এমন পদক্ষেপ নিয়েছিল। সোহাগী বড় করে নিঃশ্বাস ফেলে বলল, তোকে একটা কথা বলার ছিল, অনেক দিন বলবো বলবো করে বলা হয় না। কি কথা ভাবি? সোহাগী ইতস্তত হয়ে বলল, রজবের কথা। তোর ভাসুর অনেক আগেই বলেছে আমাকে।
ত্রিধার বুকটা ধক করে উঠল। নিশ্চয়ই এমন কিছু যা শুনে বুকটা এফর ওফর হয়ে যাবে। ত্রিধা টেনে নিঃশ্বাস নেয়। বাকি বুকটা নিঃশ্বাসটাও বোঝার মতো লাগছে। সোহাগী ত্রিধার মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। কম কষ্টে তো নেই মেয়েটা, এমন কিছু বললে নিজেকে সামলাবে কি করে? সোহাগী ঢোক গিলে নিল, বলবে না কিছুই। কথা কাটাতে জোরপূর্বক হেসে উঠে বলল, রজবের চাকরিটা কি কোম্পানির তরফ থেকে হয়েছে নাকি কোম্পানির লোকের হয়ে কাজ করছে সেটা জিজ্ঞেস করতে বলেছে? কোম্পানির হলে একটা ভবিষ্যৎ আছে। সোহাগীর কথা শুনে ত্রিধার চোখ বুজে নিঃশ্বাস ফেলল। মনে হচ্ছে অনেক বড় পাথর বুকের উপর থেকে সরে গেছে। হ্যাঁ ভাবি, কোম্পানি থেকে হয়েছে। কাজ ভালো হলে প্রমোশন দেবে। সোহাগী উঠে যেতে যেতে বলল, যাক, শুনে খুশি হয়েছি। রাজিয়া কোথায়? চলে গেছে নাকি? না ভাবি, আছে। কাল পরশু শিমুল ভাই আসবে, উনি এলে রাজিয়াকে নিয়ে যাবে। ও আচ্ছা। রাত করে ফেরে রজব। খাওয়া দাওয়া সেরে তবে এসেছে। সাফিয়া খাতুন এ নিয়ে বেশ রাগারাগি করে। রজব মাকে কিছু না বললেও ত্রিধাকে অনেক কথাই শোনাতে থাকে। ত্রিধা শেষে না পেরে বলে, আমি কিছু বলেছি? মা বলছে মাকে গিয়ে বলুন না। আমাকে কেন দোষারোপ করছেন? ত্রিধার কথা রজবের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো কাজ করলো। রজব দেরি করল না, হাতের 5টা আঙ্গুল ত্রিধার গালে বসিয়ে দিল। চুলের মুঠি ধরে আর এক হাতে গাল চেপে ধরে হিসিয়ে বলল, ইদানি মুখ বেশি চলছে মনে হচ্ছে। গলা নামিয়ে কথা বল, নয়তো গলার রগ টেনে ছিঁড়ে ফেলতে দেরি হবে না। আমার বিরুদ্ধে মাকে কান পড়া দিচ্ছিস? এতে হচ্ছিল না, এখন গলা উঁচিয়ে প্রমাণ করে দেখাচ্ছিস? থাপ্পড়টা এত জোরে মেরেছে মনে হচ্ছে ত্রিধার গাল জ্বলে যাচ্ছে। তার সাথে চুল মুঠি আর গাল চেপে ধরায় ত্রিধার প্রাণ পাখি উড়ে যাওয়ার জোগাড়। ত্রিধা শব্দ করল না, নিঃশব্দে চোখের পানি ফেলছে শুধু। ত্রিধার চোখের পানি সামনের মানুষটার মন গলাতে পারল না। রজব ত্রিধাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে তাচ্ছিল্য করে বলে উঠল, এখন আবার ন্যাকা কান্না হচ্ছে? যত সব। সাফিয়া খাতুন দরজার পাশ থেকে সরে দাঁড়ালেন। ত্রিধার গলার আওয়াজ শুনে ছুটে এসেছিল। এমন কিছু শুনবে আশা করেনি। চোখ মুছে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, কার নজর লাগলো খোদা, কার নজর লাগলো? আমার সোনার সংসারে কার নজর লাগলো? মায়ের কথা কানে পৌঁছাতে রাজিয়া জিজ্ঞেস করল, কি হয়েছে মা, কার নজরের কথা বলছো? সাফিয়া খাতুন রাজিয়াকে সবটা খুলে বলল। রাজিয়া হুঙ্কার দিয়ে উঠল, তোমার ছেলে আগেও মানুষ ছিল না মা, অমানুষ হয়েছে। দেখো গিয়ে আবার কোথায় কারো সাথে প্রেম জুড়ে দিয়ে এমন করছে। ভাবির সাথে প্রেম থাকা অবস্থায় কম জায়গা মুখ মারেনি। এইবার এমন কিছু হলে আমি ছেড়ে কথা বলবো না, ভাবিকে নিয়ে সোজা চলে যাব। কিচ্ছু ভালো লাগছে না, তুই ঘুমিয়ে পড়। আমি 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবো, মন শান্তি লাগছে না। নারী ছলনাময় কথাটা ভুল নয়। ছলনা না করলে রাতের স্বামীর করা এমন ব্যবহারের পর কোমরে কাপড় গুজে সেই স্বামীর মন রাখার জন্য হাত পুড়িয়ে রান্না করে না। সকালে নাস্তা সেরে রান্নায় লেগে পড়ল ত্রিধা। ঘরের মুরগি দুটোর মধ্যে একটা জবাই করে দিয়েছে। কৌটা ঝেড়ে দেখল 2 পটের মতো পোলাওয়ের চাল আছে। রান্নার জন্য সেটাই ধুয়ে নিল। রাজিয়া আচারের বয়াম থেকে আচার নিয়ে মুখে দিতে দিতে মাকে বলল, মা, এই মেয়ে কি দিয়ে গড়া? তোমার ছেলে কিভাবে এমন বউয়ের গায়ে হাত তোলে? তোমার বৌমাকে দেখো, এখনও স্বামীর জন্য মোরগ পোলাও করছে। আমি হলে দা দিয়ে কোপানোর জন্য ওত পেতে থাকতাম। সাফিয়া মেয়ের মাথায় চাটি মেরে বলল, চুপ, যত সব অলক্ষণে কথা। রান্না শেষ হলে ছোট বাটি করে 1 বাটি পোলাও 2 টুকরো মুরগির মাংস নিয়ে সোহাগীর হাতে দিল। এইগুলো আবার কেন নিয়ে এলি? শুনেছি সিফাতের পোলাও অনেক পছন্দ, তাই এনেছি। সোহাগী তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, নিজের জন্য রেখেছিস নাকি নিজের ভাগেরটা এনেছিস? ত্রিধা মৃদু হাসল। ত্রিধার গালে 5 আঙ্গুলের আবছা দাগ দেখে সোহাগী বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, এত ভালো হতে নেই ত্রিধা, ভালোটা সবার সয় না, একটু চালাক হ। বাটি নিয়ে ঘরে ঢুকতেই চমকায় ত্রিধা। রজব এসেছে, তার সাথে দাঁড়িয়ে আছে এক সুন্দরী মেয়ে, পরনে লাল টুকটুকে কাতান শাড়ি। সাজ আর বেশভূষা বলছে আজ মেয়েটার বিয়ে। ত্রিধা চেনে এই মেয়েকে। এই মেয়ের ছবি দেখেছিল রজবের ফোনে। রজব তার আপত্তিকর ছবি ছুঁয়ে দেখছিল, করেছিল আপত্তিকর আলাপচারিতা। সব কিছু মাথার মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে। পুরো ব্যাপারটা বুঝতে ত্রিধার কয়েক মিনিট সময় লেগেছিল, তাও মন মানছে না। রাজিয়া ত্রিধার মুখের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে। সাফিয়া খাতুন ছেলের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কে এই মেয়ে রজব? এই ভেসে এখানে কি করছে? রজবের নির্লিপ্ত উত্তর, ওর নাম সুমনা, ও আমার স্ত্রী, আমরা বিয়ে করেছি। সাফিয়া খাতুন গায়ের সর্বশক্তি দিয়ে রজবের গালে চড় মারলেন। চমকে উঠল সদ্য বিবাহিতা বউটা, তার সাথে ত্রিধা আর রাজিয়া। ত্রিধা গা কেঁপে পড়ে যেতে নেয়। রাজিয়া তাড়াতাড়ি ত্রিধাকে বুকের সাথে জড়িয়ে ধরে দাঁড় করায়। শব্দ করে কেঁদে উঠল ত্রিধা। মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। কেউ বারবার গলা চেপে ধরছে। এই বুঝি সংসারটা ভেঙে গেল। সাফিয়া খাতুন হুঙ্কার দিয়ে বলল,
অমানুষ, জানোয়ার, কি বললি তুই? রজব গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যেন সে জানতো এমন কিছুই হবে। ঘরে বউ রেখে বিয়ে করেছিস, অনুমতি নিয়েছিলি? এক বউ থাকতে আরেক বিয়ে কি করে করলি তুই? এই ঘর থেকে এমন চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে এলো জমিলা, সোহাগী আর তার শাশুড়ি। শফিক আর রফিক মাত্র বাড়িতে ঢুকছে। সবাই দৌড়ে চাচাদের ঘরের দিকে যাচ্ছে দেখে দুইজন দৌড়ে এলো। সোহাগী ত্রিধাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। জমিলা বিশ্বাস করতে পারছে না রজব এমন কাজ করেছে। রজব গলা উঁচিয়ে বলল, অনুমতি নেওয়ার কি আছে? ঘরের বউয়ের যেহেতু সমস্যা, ঠিক আছে, দিয়ে দিলাম তালাক। রজব পরপর 3 তালাক দিয়ে দিল। ত্রিধা চিৎকার করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। শেষ, সব শেষ। তার সংসার ভেঙে গেছে। তিল তিল করে গড়া সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। এক সমুদ্র ভালোবাসা এখন বিন্দু পরিমাণও নেই। সদ্য ফাঁকা হওয়া বুকটা থাবড়ে কাঁদছে ত্রিধা। এই পৃথিবীতে বুঝি আপনার কেউ রইল না। মাথা গুজার ঠাঁই বুঝি আর রইল না। ত্রিধার বিলাপে সবার চোখ ভিজে উঠল। শফিক এগিয়ে এসে সজোরে রজবের গালে চর বসিয়ে দেয়। রজব রাগী চোখে তাকায় শফিকের দিকে। শফিক কলার ধরে ঝাঁকিয়ে বলল, যেদিন তোকে সস্তা হোটেল থেকে এই মেয়ের সাথে বেরোতে দেখি, সেই দিনে বুঝেছিলাম তোর চরিত্রে দোষ আছে। তা না হলে এত ভালো বউ রেখে কীভাবে বাইরে নোংরামি করে বেড়াস? ত্রিধা চোখ তুলে তাকালো। তাহলে কি সোহাগী ভাবি এতদিন এই কথা বলতে চেয়ে চুপ করে গেছে? হ্যাঁ, এই কথাটা বারবার বলতে নিয়েও বলতে পারেনি, তা এখন বুঝতে পারছে ত্রিধা। রজব হাত ছাড়া দিয়ে শফিকের হাত ছাড়িয়ে নিয়ে বলল, এত ভালো হলে রেখে দাও। রজবের কথা শুনে রফিক চর বসিয়ে দিল রজবের গালে। বেয়াদব, কার সাথে কিভাবে কথা বলছিস তুই? শফিক নির্বাক। রজব এমন নোংরা কথা বলবে তিনি কল্পনাও করেনি। রজবকে সবসময় নিজের ভাইয়ের মতো মনে করত। সোহাগী হতভম্ব হয়ে তাকিয়ে আছে। রাজিয়া দৌড়ে গিয়ে ভাইয়ের শার্টের কলার চেপে ধরে। দুশ্চরিত্র কোথাকার, নষ্ট ছেলে, আজ থেকে তুই আমার ভাই না, মরে গেছে সে, মরে গেছে। জমিলা আর তার শাশুড়ি ফাতেমা খাতুন মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বলার মতো কিছুই পাচ্ছে না, শুধু অবাক হচ্ছে রজবের এমন অধঃপতন দেখে। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা রাজিয়ার হাত থেকে রজবের কলার ছাড়িয়ে নিয়ে বলল, বিয়েই তো করেছি, অপরাধ তো করিনি। তোমরা সবাই এমন করছো কেন? কি দোষ আমাদের? কেন সবাই ওর গায়ে হাত তুলছ? ত্রিধা উঠে দাঁড়ায়। চোখ জোড়া মুছে নিতেই আবারও ভরে উঠল চোখ। মেয়েটার মুখোমুখি হয়ে কান্নারত গলায় বলল, অপরাধ করনি, শুধু একটা মেয়ের ঘর ভেঙে দিলে, একটা মেয়ের ভালোবাসা কেড়ে নিলে, সুখে সাজানো সংসার ভেঙে দিলে। অপরাধ করনি, বরং তোমরা আমায় নিঃস্ব করে দিলে, নিঃস্ব করে দিলে। মুখ ঢেকে কেঁদে উঠল ত্রিধা। এ জগৎ সংসারে তার যে আর কেউ রইল না, কেউ রইল না। জগৎ সংসার অন্ধকার হয়ে গেল, শূন্য হয়ে গেল। এমন সময় সাফিয়া খাতুন মাটিতে লুটিয়ে পড়ে। রজব ধরতে গেলে রাজিয়া ধাক্কায় মেরে সরিয়ে দিয়ে বলল, ছুবি না তুই। জমিলা, সোহাগী আর ফাতেমা খাতুন মিলে সাফিয়াকে বিছানায় শুয়ে দিল। ত্রিধা বুঝতে পারছে না কী করবে। স্বামী, সংসার, শ্বশুরবাড়ি কিছুই আর রইল না। একটা শব্দ 3 বার উচ্চারিত হতে না হতে সব শেষ হয়ে গেল। এই বাড়িটাও এখন তার না, না এই ঘর, না এই ঘরের মানুষগুলো। সব কিছুর সাথে মাথা গোজার ঠাঁইটাও হারালো। ত্রিধা পা বাড়ায় রুমের দিকে। রজব ত্রিধার সামনে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? বের হয়ে যাও ঘর থেকে। সোহাগী রেগে টেবিলের নিচ থেকে রামদা বের করে রজবের গলা ধরে। খবরদার রজব, যা করেছিস এতক্ষণ চুপ করেছিলাম, এখন আর চুপ থাকবো না। দা দেখেছিস, গলা কেটে রেখে দেব। রজবের নতুন বউ হাত ধরে টেনে বলল, এই মহিলা পাগল হয়ে গেছে, চলে এসো। ত্রিধা সোহাগীর দিকে তাকিয়ে চোখে হাসল। এবারে সবাই তার আপন হয়ে গেছে, শুধু যাকে সর্বস্ব দিয়ে আপন করতে চেয়েছে সে পর করে দিয়েছে। চোখে মুখে পানি দিতে জ্ঞান ফেরে সাফিয়ার। জেগে উঠতে ত্রিধাকে খুঁজতে লাগলো। ত্রিধা রজবের সাথে আসার সময় মায়ের একটা শাড়ি নিয়ে এসেছিল। সেই শাড়িটা 2 বছর খুব যত্ন করে রেখেছিল, ভাঁজ ভাঙেনি, না কখনো পরেছে। পরলে যদি মায়ের গায়ের মামা গন্ধটা চলে যায়। সেই শাড়িখানা বুকে জড়িয়ে বেরিয়ে এলো। সাফিয়া উঠে ত্রিধাকে বুকে জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে, মারে, মাফ করে দিস এই অভাগীকে। এই অভাগীর গর্ভে এমন জানোয়ার জন্ম নিবে জানলে তখনই বিষ খেয়ে ফেলতাম। ত্রিধা সাফিয়াকে ছাড়িয়ে তার কপালে চুমু এঁকে বলল, তুমি অভাগী নও মা, আমি অভাগী, মাফ করে দিও যদি কখনো কোনো ভুল করি। কারো চোখের পানি বাদ মানছে না, সবার কান্না রোল পড়ে গেছে। বিরক্ত রজব আর তার সদ্য বিবাহিত স্ত্রী সুমনা। বাড়ি ছেড়ে এক কাপড়ে বেরোয় ত্রিধা। সবাই যেতে বাধা দিল, থামেনি সে। বাড়ি পেরিয়ে রাস্তা অবধি যেতে রফিক আর শফিক বাদ ছাড়ল। ত্রিধার ভেজা চোখে হাজারটা অভিযোগ দেখে 2 ভাই থমকে দাঁড়ায়। আটকে রাখতে চেয়েও পারল না। শেষে ত্রিধার হাতে 5,000 টাকা গুঁজে দেয় শফিক। ত্রিধা ফিরিয়ে দিতে নিলে শফিক ত্রিধার মাথায় হাত বুলে স্নেহ মাখা গলায় বলল,
ভাই কিছু দিলে তা রাখতে হয়। রফিক এখনও বেতন পায়নি, তাই বাজার খরচের জন্য রাখা শেষ 2000 টাকা ত্রিধার হাতে তুলে দেয়। একটা মাস না হয় কষ্ট করবে, তবুও আক্ষেপ থাকবে না। ত্রিধার কলিজা ছিঁড়ে যাওয়ার জোগাড়, চোখ ফেটে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। এতগুলো ভালো মানুষের ভিড়ে একজন খারাপ মানুষ তার জীবনটা বিষিয়ে দিয়েছে। ভাবতেই ত্রিধা মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। রফিক তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ও বাড়ি যাবি? চল এগিয়ে দিই। ত্রিধা কান্না জড়ানো গলায় বলল, আমি যেতে পারবো। ত্রিধা জানে ওই বাড়ি যাবে না বলার পর দুইজন তাকে একা ছাড়বে না, তাই কোনো রকম মিথ্যা বলে বেরিয়ে এলো। ঝাপসা চোখে শূন্যে তাকিয়ে এলোমেলো পায়ে হেঁটে যাচ্ছে ত্রিধা। না গন্তব্যের ঠিক না উদ্দেশ্য। বুকটা বেশ ভারী ঠেকছে, কান্নাগুলো দলা পাকিয়ে গলায় ফাঁস তৈরি করছে। মনে হচ্ছে মরলেই শান্তি। পৃথিবীতে কে আছে তার? কার কাছে যাবে? কার জন্য বাঁচবে? যাকে গোটা পৃথিবী ভেবেছিল সে তো তাকে তার উচ্ছিষ্টও ভাবেনি। এই অনুভূতিটাই তো বিষাক্ত। ফরিদা হক বিষণ্ণ মন নিয়ে সোফায় বসে আছেন। কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই বললেই চলে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছু কথা না বললেই নয়। গলা খাকিয়ে ছেলেকে উদ্দেশ্য করে বলেন, আজ না অফিস নেই? তা স্যার এখন কোথায় যাওয়া হচ্ছে, তাও বিকেল করে? পানির গ্লাস রেখে মুচকি হাসল নুসাইব। মায়ের কথা অভিমান স্পষ্ট। ফরিদা হক পুনরায় বলে উঠল, চারটা ছেলে মেয়ে থাকা সত্ত্বেও মা ঘরে একা পচে মরছে। লোকে শুনলে ইজ্জত যাবে। নুসাইবের মুখে হাসি রেখা চড়া হয়ে ফুটে উঠল। সে জানে তার মা একটু পর ঘুরিয়ে পেঁচিয়ে বিয়ের প্রসঙ্গে আসবে। তার সাথে নুসাইব বলে উঠল, এইসব অলক্ষণে কথা বলবে না। আলহামদুলিল্লাহ, আমার আম্মু এখনও বেঁচে আছে। একা নেই, বাবাও আছে। চারটা ছেলে মেয়ে বড় হয়েছে আম্মু। কেউ সংসার, কেউ পড়ালেখা, তো কেউ কর্মস্থল নিয়ে ব্যস্ত। ফরিদা হক চটজলদি বলে উঠল, আমি কখন বললাম সবাই আমাকে ঘিরে বসে থাক? একটা মেয়ে বিয়ে দিয়েছি, শেষ। আরেকটা পড়ছে, তাও মানলাম। কিন্তু বড় ছেলে, এত বড় ছেলে থাকা সত্ত্বেও ঘরে একটা বউ নেই। আমার সাজানো সংসার বিরান হয়ে আছে। তোর জন্য ছোট ছেলেটার সিরিয়াল আসছে না। আহা আম্মু, চুপ, একদম আম্মু বলবি না। বয়স তো কম হয়নি, এবার তো বিয়ের দরকার। কিসের বয়স? মায়ের কাছে সব ছেলে মেয়েই বাচ্চা। রাখ তোর বাচ্চা। আমি বাচ্চা বললেই কি বয়স থেমে যাবে? বাপ ডাকা শোনার বয়সে শুনছিস না? যখন দাদা ডাক শোনার বয়স হবে তখন বাপ ডাক শুনতে চাইছিস? নুসাইব ফোঁস করে নিঃশ্বাস ফেলে, যার অর্থ সে হার মানল। মায়ের যুক্তির সাথে পেরে ওঠা দেয়। ফরিদা হক নিঃশ্বাস ফেলে পুনরায় বলে উঠল, বাচ্চাসহ পাড়া প্রতিবেশীও কনফিউজড হয়ে যাবে। বাপ ডাকবে না দাদা, কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, বুঝলাম। সময় হোক তখন করব। মনে হয় না এবছর তোর সময় হবে। যা করার আমাকে করতে হবে। মায়ের কথার প্রতি উত্তরে কিছু বলল না নুসাইব। তবে ব্যস্ত গলায় বাবার কথা জিজ্ঞেস করতেই হক চুকিয়ে গেল ফরিদা হক। ব্যাপারটা নুসাইবের দৃষ্টি না এড়ালেও বিষয়টা নিয়ে আর ঘাটল না থাকে। ফরিদা হক ব্যতিব্যস্ত হয়ে বলল, তোর বাপ ছোট নেই, ঘরে বসে থাকলে রোগী হয়ে যাবে। বের করে দিয়েছি। তুই এত কথা জিজ্ঞেস না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়, তোর আবার দেরি হয়ে যাবে। নুসাইব বুঝতে পারছে তার মা বাবা মিলে তার পেছনে কোনো না কোনো খিচুড়ি পাকাচ্ছে। সেই খিচুড়ি বিয়ে প্রাসঙ্গিক, তাও বুঝতে পারছে। সব বুঝলেও এ ব্যাপারে বিশেষ কোনো মতামত নেই তার। একটা বয়সে মা বাবা ছেলে সন্তানের জন্য এমন উদ্বিগ্ন হবে, এটা স্বাভাবিক। নুসাইব বুঝেও না বোঝার মতো বলল, ঠিক আছে আম্মু, আমি বের হলাম। আমার ফিরতে 2 দিন সময় লাগবে। কাজ শেষ হলে তাড়াতাড়ি চলে আসব। 2 দিন? শ্বশুরবাড়ি যাচ্ছিস নাকি? ভেতরে ভেতরে বিয়ে টিয়ে করে ফেলিসনি তো? হতাশা ভরা নিঃশ্বাস ফেল নুসাইব। মা তার সব ব্যাপারেই বিয়ে দেখছি। বিয়ে করলে লুকাতাম না। ব্যবসায়ের কাজ আম্মু, বিজনেস ট্রিপ। তাহলে ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হ। আর হ্যাঁ, অবশ্যই লোকেশন শেয়ার দিয়ে যাবি। পৌঁছে কল দিবি। খাওয়া দাওয়া ঠিক মতো করবি। আর মা, এত কিছু এখন বললে মনে থাকবে না। তুমি বরং কল দিয়ে মনে করিয়ে দিও। হ্যাঁ, আল্লাহর কাছে আমানত রাখলাম। নুসাইব মৃদু হেসে বেরিয়ে পড়ল। সব যাত্রায় মা তাকে আল্লাহর কাছে আমানত রাখলাম বলেই বিদায় দেয়। প্রায় সন্ধ্যা ঘনিয়ে ব্যস্ত শহর আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছে। দোকানিরা বিক্রি করতে ব্যস্ত, তো খদ্দের কিনতে ব্যস্ত। কেউ বাড়ি ফেরার তাড়া নিয়ে ছুটছে, আবার কেউ সবে বাড়ি ছেড়ে বেরিয়েছে মাত্র। সবাইকে সবার গন্তব্যে পৌঁছে দিতে যানবাহনেরা উদ্যত। এর মাঝে গ্রাম থেকে ছেড়ে আসা বাসটা মাত্র থামল। যাত্রীরা হড়বড়িয়ে নামছে, সবারই বাড়ি ফেরার তাড়া। সবার মাঝে ব্যতিব্যস্ত ভাব থাকলেও তাড়া নেই ত্রিধার। বুকে জড়িয়ে রাখা কাপড়ের পুটলিটা শক্ত করে আঁকড়ে ধরে শূন্যে চোখ রাখল। না চাইতেও জীবনের হিসেব কষে যাচ্ছে। ত্রিধা নামছে না দেখে বাস কন্ডাক্টর জোরে আওয়াজ করে বলে উঠল, নামেন, এই গাড়ি আর যাইব না, এইখানে যাত্রা শেষ।
ত্রিধা ঘোমটা টেনে ধীর পায়ে সামনে এসে চুপচাপ নেমে পড়ল। সবাই সবার ঠিকানা ছুটছে, শুধু তার ঠিকানা নেই। চেনা পরিচিত শহর আজ ভীষণ অচেনা ঠেকছে। 2 বছরের শহর খুব একটা বদলায়নি। যা বদলেছে মানুষ। শুধুমাত্র তার জীবনের গতিপথ বদলেছে বলেই বাকি সব অচেনা লাগছে। বাস থেকে নেমে একপাশে সরে দাঁড়ালো। উদ্দেশ্যহীন জীবন আর উদ্দেশ্যহীন পথ নিয়ে দ্বিধায় পড়ে আছে। চারপাশে একাকিত্বে, অসহায়ত্বে ঘিরে ফেলেছে। পাপ না হলে হয়তো আত্মহত্যাটাই বেছে নিত। চোখের কোণে অশ্রুকণা জমা হচ্ছে, কিছু সময় পর হয়তো গড়িয়ে পড়বে। ত্রিধার কাছ থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে এক ভদ্রলোক। ধবধবে সাদা পাঞ্জাবি পরিহিত, বয়স আনুমানিক 60 কি 65। তিনি মোবাইল ফোন কানে রেখে বেশ হেসে হেসে কথা বলছে, কখনো হাত নেড়ে তো কখনো গা দুলিয়ে হেসে। ত্রিধা টলমল চোখে সেই দিকে চেয়ে রয়। ভাবছে এই শহরে সবাই কতই না সুখী। সবার আপন মানুষ আছে, নিশ্চয়ই লোকটারও আছে। হয়তো ওনারও বাড়ি ফেরার অপেক্ষায় বসে আছে তার স্ত্রীর সন্তান। বুক ফুলিয়ে শ্বাস নেয় ত্রিধা। তাও যেন কষ্টের ভার কমছে না, বরং সময়ের সাথে সাথে বাড়ছে। নাবিব শেখ ফোন কানে নিয়ে তার স্ত্রী ফরিদা হকের সঙ্গে কথা বলছেন। তার ফিরতে দেরি দেখে ফরিদা হক বেঁকে বসেছেন। সে রাগ ভাঙাতেই হাসি ঠাট্টা। ফোনে কথা বলতে বলতে সামনে পা বাড়ায়। তিনি বেখেয়ালে থাকায় হয়তো বাইকটাকে খেয়াল করে উঠতে পারেনি। ব্যাপারটা ত্রিধা খেয়াল করে 1 সেকেন্ডও দেরি করল না। এক প্রকার ছুটে গিয়ে নাবিব শেখকে টেনে সরিয়ে নেয়। বাইক চালক লোকটার হঠাৎ আগমনে হকচকিয়ে ব্রেক কষতেই ছিটকে রাস্তার পাশে পড়ল। এইদিকে ত্রিধা নাবিব শেখকে সরানোর সময় হুমড়ি খেয়ে পড়ে। আকস্মিক ঘটনায় নাবিব শেখ সহ সবাই হতভম্ব। ত্রিধা কপাল চেপে ধরে দাঁড়ালো। চিনচেনে ব্যথা অনুভব হচ্ছে, হয়তো কেটে গেছে। ফুটপাতে বসা দোকানিগুলো তড়িঘড়ি করে উঠে মোটর বাইক চালককে উঠায়। বাইক চালক ব্যথার চেতে ভয় পেয়ে গেছে খুব। নিহাত বাইকের গতি কম ছিল। তার বিশেষ কোনো ক্ষতি না হলেও হাঁটু আর তার হাতের চামড়া কিছুটা উঠে গেছে। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে নাবিব শেখের সামনে দাঁড়িয়ে কম্পিত গলায় বলল, আঙ্কেল আপনি ঠিক আছেন? কোথাও লাগেনি তো? নাবিব শেখ টলমল চোখে ত্রিধা আর বাইক চালকের দিকে তাকিয়ে বলল, আমি ঠিক আছি বাবা, কিন্তু তোমরা? আশেপাশের লোকজনের মধ্যে অনেকে দুঃখ প্রকাশ করছে, আবার অনেকেই নাবিব শেখকে দোষারোপ করছে। বাইক চালক সবাইকে থামিয়ে বলে উঠল, উনি মুরব্বী মানুষ, বাইকটাকে ঠিক খেয়াল করেনি। আমার সমস্যা নেই, আপনারা চিন্তা করবেন না, বেশি ব্যথা পায়নি। ত্রিধার কপাল চুইয়ে রক্ত পড়ছে। কপাল থেকে হাত নামিয়ে রক্তে ভেজা হাতটা দেখে ওড়নায় মুছে ফেলে, যেন তার কিছুই হয়নি। চেহারার আদলটাও ভীষণ স্বাভাবিক। বাইক চালক নাবিব শেখ থেকে বিদায় নিয়ে সরে আসে। ধীর পায়ে বাইক উঠিয়ে বাইকটা স্ট্যান্ড করে রাখলো। মনে মনে খোদার কাছে শুকরিয়া আদায় করলেও তার নিজের চেয়েও বাইকের খসে যাওয়ার রংটার জন্য খারাপ লাগছে বেশি। অবশ্য প্রতিটি বাইকারের ক্ষেত্রে ব্যাপারটা নিতান্তই স্বাভাবিক। তারা নিজের চাইতে বাইকের মায়াটাই বেশি করে। ভিড় কমে এলে ত্রিধা ওড়নার কোনো দিয়ে কপাল মুছে বেরিয়ে আসে। ভিড় ঠেলে বেরিয়ে আসা কিছু মানুষ ত্রিধার জন্য হাহুতাশ করছে। ত্রিধার শান্ত দৃষ্টি দেখে নাবিব শেখ ত্রিধার পাশে দাঁড়ায়। ত্রিধা যখন অনুভূতিহীনের মতো রাস্তায় ছুটে চলা গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে, নাবিব শেখ ত্রিধার কপাল থেকে ব্যথাতুর গলা জিজ্ঞেস করলো, ব্যথা করছে মা? ফিরে তাকালো ত্রিধা। মা শব্দটা ত্রিধার ভীষণ আপন ঠেকল। চাপা নিঃশ্বাস ফেলে বলল, না। কি বলছো? অনেকটাই কেটে গেছে, আমার সাথে হসপিটালে চলো। ত্রিধা চাপা হেসে ওড়না দিয়ে পুনরায় কপাল মুছতে মুছতে বলল, তার দরকার হবে না আঙ্কেল, আমি ঠিক আছি। আপনি বরং বাড়ি চলে যান, আপনার পরিবার হয়তো চিন্তা করছে। ত্রিধার কথার তোয়াক্কা করল না। মোবাইল বের করে কল দেওয়ার মিনিট 5 পর একটা গাড়ি এসে হাজির হলো সামনে। ড্রাইভার হড়বড়িয়ে গাড়ি থেকে নেমে এক প্রকার তড়িঘড়ি করেই দরজা খুলে দিল। ত্রিধা কিছু বলবে তার আগেই নাবিব শেখ ভারী গলা ত্রিধাকে গাড়িতে উঠতে বলে। ত্রিধা না করল না। কপালের ব্যথাটা পুরো মাথায় ছড়িয়ে পড়ছে দেখে বসে পড়ল। হসপিটাল অনেক দূর না হলেও ত্রিধার কপাল দেখে নাবিব শেখ ব্যথাতুর গলা ড্রাইভারকে বলে উঠল, মোবারক, আর কত দূর? পথ শেষ হচ্ছে না কেন? মেয়েটার কপাল তো রক্তে ভেসে যাচ্ছে। বেশি সময় লাগবে না স্যার, এই তো চলে এসেছি বলে বলে অনেক তো হলো, তাড়াতাড়ি করো। কথা বলতে বলতে পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে যত্ন সহকারে ত্রিধার কপালে চেপে ধরল। ত্রিধা অবাক চোখে তাকালো। তিনি সেই তাকানো উপেক্ষা করে বলে উঠল, বারবার হাত দিয়ে মুছবে না, ইনফেকশন হয়ে যাবে। হসপিটালে পৌঁছাতে ত্রিধাকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। একজন ডাক্তার ত্রিধাকে বিচক্ষণতার সাথে দেখল। অতঃপর ত্রিধার আর নাবিব শেখের দিকে তাকিয়ে বলল, শেখ, তোর মেয়ের চেহারা এতটা বদলে গেল কিভাবে? নাকি বয়স হতে হতে আমার চোখ চলে যাচ্ছে? ত্রিধা দুইজনের দিকে পরপর তাকালো। দুইজনকেই সমবয়সী মনে হচ্ছে। দুজনের চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। ত্রিধার বুঝতে বাকি নেই তারা পূর্ব পরিচিত। নাবিব শেখ ডাক্তারের কথায় বিরক্ত হয়ে বলল, মুখ বন্ধ রেখে কাজ কর। কতটা রক্ত বেরিয়ে গেছে হিসেব আছে? ডাক্তার হলেও
তোর বাচাল স্বভাবটা গেল না। ডাক্তার যাকে ত্রিধার কপাল ওয়াশ করতে করতে মৃদু হাসলেন। এর মধ্যে নাবিব শেখ পুরো কাহিনী বলে ফেললেন। ত্রিধার কপালের কাটা জায়গাটা চিনচিনে ব্যথা করছে, সেই ব্যথায় চোখ ভিজে উঠছে। তা দেখে ডাক্তার যাকে টিস্যু নিয়ে ত্রিধার হাতে দেয়। নাবিব শেখ উতলা কণ্ঠে বলে উঠল, সেলাই লাগবে? লাগবে, দুটো সেলাই না দিলেই নয়। অল্প তো আর কাটেনি। ত্রিধা তখনও চুপচাপ বসে আছে, মনেই হচ্ছে না তাকে নিয়ে কথা হচ্ছে। নাবিব শেখ বেশ ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, সেলাইয়ের দরকার নেই, এমন কিছু কর যাতে দাগ না পড়ে। ডাক্তার যাকে তপ্ত নিঃশ্বাস ফেলে ত্রিধার মুখের দিকে তাকিয়ে বলল, সব দাগ যে অসৌন্দর্যের কারণ হয় এমন না, কিছু দাগ আছে যা জীবন আর চেহারা দুটোরই সৌন্দর্য বাড়ায়। কথাখানা ত্রিধার দারুণ পছন্দ হলেও এর সাথে ত্রিধার জীবনের কোনো মিল নেই। ত্রিধার কপাল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার জীবনে লাগা দাগগুলো দাগই রয়ে গেল। সেই দাগগুলো সৌন্দর্যের চেয়ে দগদগে ঘায়ের সৃষ্টি করছে বেশি, যা কষ্ট বই কিছুই দিচ্ছে না। মাথায় ব্যান্ডেজ করা শেষ হলে নাবিব শেখ ডাক্তার জাকির থেকে বিদায় নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। বাইরে অন্ধকার হয়ে পড়েছে। একটা লম্বা রাত ত্রিধার অপেক্ষায়। ত্রিধা আশেপাশে তাকিয়ে একটা লম্বা রাত কল্পনা করে নিল। সেই রাত অনিশ্চয়তা আর অসহায়ত্বে পরিপূর্ণ। বুকের ব্যথাটা ক্রমাগত ভয়ে পরিণত হতে থাকলো। নাবিব শেখ গাড়ির দরজা খুলে বলল, বসে পড়ো মা, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তবেই ফিরব। তোমার বাড়ির লোকজন হয়তো তোমার জন্য অপেক্ষা করে আছে। আমার কারণে সবাইকে টেনশনে পড়তে হলো, তাড়াতাড়ি করো। নাবিব শেখের কথায় ত্রিধা ব্যথাতুর হেসে বলে উঠল, এই পৃথিবীতে সবার অপেক্ষমান মানুষ থাকে না আঙ্কেল, সবার আপনেরা পথ চেয়ে বসে নেই। ভাগ্যবান মানুষের জন্য তার আপনজনেরা অপেক্ষমান থাকে। তবে দুর্ভাগ্যবশত আমি সেই ভাগ্যবান কিংবা ভাগ্যবতীর তালিকায় নেই। সোফায় গুটিসুটি হয়ে বসে আছে ত্রিধা। মাথা ব্যথা, চারপাশটা ঝাপসা লাগছে। শুধু মনে হচ্ছে বিছানায় গায়ে লিয়ে চোখ বন্ধ করলে শান্তি। যদিও এই মুহূর্তে সে পরিস্থিতিতে নেই। বাড়িটা তার না, না সে এখানে কাউকে চেনে। ত্রিধার দিকে বিচক্ষণ দৃষ্টিতে তাকিয়ে আছে ফরিদা হক। পা থেকে মাথা অবধি খুঁটিয়ে দেখছে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, ছিপছিপে গরনের শরীর, পরনে সুতির থ্রিপিস, যদিও তার রংটা ফ্যাকাশে হয়ে গেছে। চেহারাখানা বেশ মায়াবী হলেও তার মধ্যে মলিনতা বিদ্যমান। ঘোমটা এঁটে জড়সড় হয়ে বসে আছে। নাবিব শেখ তার স্ত্রীর বিচক্ষণতা দেখেই বিরক্ত হলেন। ফরিদা হক ত্রিধার মাথার আঘাতটা দেখে নরম চোখে তাকালেন। মেয়েটাকে দেখে ভীষণ মায়া হলো তার। তিনি সোফা ছেড়ে ত্রিধার শিওরে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলল, বেশি খারাপ লাগছে না তো? ত্রিধা কিছুটা অবাকতা দৃষ্টিতে তাকায়। হয়তো ফরিদা হকের কাছ থেকে এমন ব্যবহার সে আশা করেনি। অবশ্য না করারই কথা। এই বাড়ির চৌকাঠে পা রাখার পর নাবিব শেখ তার স্ত্রীকে উদ্দেশ্য করে শুধু দুটো কথা বলেছিল। 1, দেখো ফরিদা, আমি কাকে নিয়ে এসেছি। 2, তোমার শূন্য বাড়ি পূর্ণ করতে আমাদের আরেকটা মেয়ে নিয়ে এসেছি। তার প্রত্যুত্তরে ফরিদা হক একটা বাক্যও বললেন না, শুধু দরজা ছেড়ে সরে দাঁড়ালেন। ফরিদা হকের ভাবাবেগ না হলেও নাবিব শেখের কথায় ত্রিধা বেশ চমকায়। নাবিব শেখ ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, চেহারা দেখিয়ে বুঝছো না? ভারী খাবার খাওয়ার পর ওষুধগুলো খাইয়ে দিও। জাকের বলেছে রাতে জ্বর আসবে। চোখ মুখ দেখে মনে হচ্ছে জ্বর এক্ষুনি আসবে। ত্রিধা পুনরায় মাথা নিচু করে ফেলল। কাল কোথায় ছিল, আজ কোথায় আছে সেটা ভেবে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। ফরিদা হক নাবিব শেখের দিকে তাকালো। নাবিব শেখ তার স্ত্রীর দিকে ইশারা করল। এতে ফরিদা হক যা বোঝার বুঝে গেছেন। তিনি ত্রিধার হাত ধরে তাকে গেস্ট রুমে নিয়ে গেল। নাবিব শেখ হাত পা ছেড়ে সোফায় বসে গায়ে লিয়ে দিলেন। হাসপাতালের সামনে ত্রিধার বলা কথাটা শুনে তিনি বেশ অবাক হয়েছিল। মেয়েটার চোখে মুখে উপচে পড়া অসহায়ত্ব দেখে জিজ্ঞেস করেছিল, কোথা থেকে এসেছ? কি হয়েছে? আপনজনেরা নেই মানে? প্রত্যুত্তরে ত্রিধা শুধু মুচকি হাসল। ত্রিধার এমন অশ্রুসিক্ত চোখের হাসিটা ভীষণ কষ্টের ঠেকল নাবিব শেখের কাছে। তিনি ত্রিধার মাথায় স্নেহ মাখা হাত রেখে শুধালো, কি হয়েছে মা? বাড়িতে ঝগড়া হয়েছে? রাগ করে বেরিয়ে এসেছ? ত্রিধা মাথা নেড়ে বলল, না, রাগ করার অধিকার হারিয়েছি মাত্র। নদীর একুল ভেঙে ওকুলে সংসার পেতেছিলাম, আজ সেই কুলটাও গেল। ত্রিধার কথায় নাবিব শেখের বুকটা ঈষৎ কেঁপে উঠল। উঠবেই বা না কেন? তার ছোট মেয়েটা প্রায় ত্রিধার বয়সী। ত্রিধার জায়গায় নিজের মেয়েকে কল্পনা করে বুকটা হু হু করে উঠল। ত্রিধা কাপড়ের পুটলিটা শক্ত করে বুকে জড়িয়ে লম্বা শ্বাস টেনে নাবিব শেখের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠল, আজ তালাক হয়ে গেছে। সংসারটা এখন আমার জায়গা নেই। প্রয়োজন ফুরিয়েছে। অপেক্ষমান ব্যক্তি এখন আর অপেক্ষায় নেই। আপনি বরং বাড়ি ফিরে যান। যতক্ষণে নাবিব শেখের ঘোর কাটল ততক্ষণে ত্রিধা কয়েক কদম সামনে বাড়িয়ে দিয়েছে। নাবিব শেখ দ্রুত চোখ মুছে ত্রিধার সামনে দাঁড়িয়ে হাত থেকে কাপড়ের পুটলিটা ছিনিয়ে নিয়ে গম্ভীর গলায় বলে উঠল, এক বাড়িতে জায়গা না হলে অন্য আরেকটা বাড়িতে হবে। আপাতত আমার একটা মেয়ের অভাব। চলো বাড়ি যাবে।
ত্রিধা কিছু বলবে তার আগে নাবিব শেখ ত্রিধাকে থামিয়ে দিয়ে বলল, আমি তোমার বাবার বয়সী, আমার কথা বোধ হয় তুমি অমান্য করবে না। নাবিব শেখের কথা ত্রিধা চুপ করে রইল। অপরিচিত হলেও আসলে লোকটা তার বাবার বয়সী। অতঃপর নাবিব শেখ ত্রিধাকে নিয়ে গাড়িতে বসলেন। তিনি জানেন শহরতলিতে একা একটা মেয়ে রাতের বেলা ঠিক কতটা সুরক্ষিত থাকতে পারে। মানুষের চেয়ে হায়নার পরিমাণ যেখানে বেশি, সেখানে একা একটা মেয়ে যে তাদের শিকার হবে না এতে কোনো সন্দেহ নেই। তাই তো তাকে নিয়ে বাড়ি ফিরল। নাবিব শেখ বার কয়েক গেস্ট রুমের দিকে তাকিয়ে পুনরায় সোফায় মাথা এলিয়ে দিলেন। তিনি ভীষণ চিন্তিত, একটা অপরিচিত মেয়েকে নিয়ে একটু বেশিই চিন্তিত। বারবার মনে হচ্ছে এই মেয়ের জায়গাটা নবনী থাকলে কি হতো। নিজের মেয়ের কথা মনে হতেই রুহু কেঁপে উঠছে। বারবার মেয়েটার চেহারার আদলে নিজের মেয়েকে দেখছে। প্রায় মিনিট 20 পর ফরিদা হক স্বামীর পাশে বসলেন। তার চিন্তিত কপালের ভাঁজ আলতো করে হাত রেখে বলল, কি হলো, এত চুপচাপ কেন? নাবিব শেখ ফরিদা হকের হাতের স্পর্শে সোজা হয়ে উঠে বসলেন। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সন্ধ্যায় ঘটে যাওয়া সব ঘটনা স্ত্রী ফরিদা হককে খুলে বললেন। ফরিদা হক গভীর নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহ সহায় ছিল দেখি কারো বেশি ক্ষতি হয়নি, তবে মেয়েটার কথা শুনে বেশি খারাপ লাগছে। আমারও একই রকম লাগছে। মেয়েটার বয়স বেশি না আমাদের নবনীর বয়সী হবে। দেখে মনে হচ্ছে কোনো ভালো ঘরের মেয়ে হবে। দেখো ভাগ্যের পরিহাস, কার কপালে কী লেখা আছে কেউ জানে না। আচ্ছা শোনো, মেয়েটাকে আমরা রেখে দিব? যেহেতু ওর কেউ নেই এই মুহূর্তে, আমরাই ওর পরিবারের দায়িত্ব পালন করব, কি বলো? আমিও সেটাই ভাবছি, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে কি বলবো মানে? যা সত্যি তাই বলবো। বাড়িতে আমি একা, আমারও তো একজন লাগে সময় কাটানোর জন্য। যা ভালো বুঝো, মেয়েটা ভালো থাকলেই হলো। আপাতত কিছু জিজ্ঞেস করো না, যতটা সম্ভব মায়া মমতা দিয়ে আগলে রাখো। ফরিদা হক স্বামীর কথার প্রত্যুত্তরে বলে উঠল, সেটা তোমাকে ভাবতে হবে না, তুমি বরং ফ্রেশ হয়ে নাও। ফরিদা হক চোপা ছেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আপাতত মেয়েটার পরার জন্য নবনীর রুম থেকে কিছু ড্রেস নিয়ে আসবেন, পরে না হয় কেনা যাবে। নুসাইব ঘড়ি থেকে তাকে ভ্রুজোড়া গুটিয়ে নিল। প্রায় 9টা বাজতে চলল। এখনও পর্যন্ত মায়ের একটা কল মেসেজ কিছুই এলো না। বিষয়টা নিয়ে টেনশন করার মতো হলেও টেনশন করতে চাইছে না। মনে মনে ভেবে নিল মা হয়তো ভুলে গেছে, যদিও কথাটা তার মস্তিষ্ক মানতে নারাজ। প্রতি ঘন্টায় যার কল মেসেজের আওয়াজ শুনে অভ্যস্ত, আজ তার একটা কল মেসেজ কিছুই নেই। ব্যাপারটা নুসাইবকে টেনশনে ফেলছে বেশ। ফলশ্রুতিতে কপালে ভাঁজ পড়ল। ভারী বুকের বোঝা কমাতে ফোঁস করে নিঃশ্বাস ফেলে মোবাইলে চোখ রাখল। মন উসখুস করছে। মায়ের নাম্বারে কল দিয়ে যখন পেল না তখন আর দেরি করল না। মিটিং রুম ছেড়ে তড়িঘড়ি করে বেরিয়ে এলো। টেনশনে বার কয়েক পায়চারি করে ভাইয়ের নাম্বারে কল দিল। তমাল মেডিকেল স্টুডেন্ট, নাবিব শেখ আর ফরিদা হকের তৃতীয়তম সন্তান। তবে পরিবারের মধ্যে সেই একমাত্র ডানপিটে বাউন্ডুলে স্বভাবের। পড়ালেখায় তাকে খুব বেশি সিরিয়াস দেখা না গেলেও তার রেজাল্ট দেখে বোঝার উপায় নেই। এই ডানপিটে বাউন্ডুলে স্বভাবের ছেলেটাই তার ডিপার্টমেন্টের মধ্যে দ্বিতীয় স্থান অধিকারী। যদিও নুসাইব ভাইয়ের এই রেজাল্ট নিয়ে সন্দিহান থাকে সব সময়। নুসাইব তমালকে গুড ফর নাথিং নামে আখ্যায়িত করলেও সময়ে সময়ে এই গুড ফর নাথিংটাই কাজে আসে। আজও তার ব্যতিক্রম হলো না। তমাল কেবল বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মেসে ফিরছে। বেজে ওঠা মোবাইল ফোন হাতে নিয়ে সবাইকে এক প্রকার ধমকে চুপ করালো। সবাই তমালের অবস্থার গতিবেগ দেখে বুঝে গেছে কলটা তার বড় ভাই করেছে। তমাল গলা পরিষ্কার করে কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তমাল, এই মুহূর্তে কোথায় তুই? ভাইয়ের এমন প্রশ্নে ভরকে গেছে তমাল। চারপাশে তাকিয়ে ভাইকে খোঁজার বৃথা চেষ্টা করলো। করবেই বা না কেন? এর আগে 2বার তাকে এমন কল দিয়ে হাতে নাতে ধরেছে। চারপাশে তাকিয়ে নরম গলায় বলল, এই তো ভাইয়া মেসে আছি। কেন, কি হয়েছে? আম্মু ফোন ধরছে না, সন্ধ্যা থেকে একবারও কল দেয়নি। এই মুহূর্তে বাড়িতে যা, দেখে আয় কি করছে। ভাইয়ের এহেন কথায় কিঞ্চিত বিরক্ত হলেও সন্ধ্যা থেকে কল দেয়নি ব্যাপারটা তমালের হজম হলো না। ছোঁয়াচে রোগের মতো ভাইয়ের টেনশন তাকেও ধরে ফেলল। তমাল চিন্তিত গলায় বলল, বাবার নাম্বারে কল দিয়েছিলে? বাবা তো বাড়িতে থাকার কথা। আসার সময় বাবা ছিল না। বাবাকে কল দিয়ে অযথা টেনশন বাড়ানোর প্রয়োজন নেই। ঠিক আছে, আমি যাচ্ছি। আরেকবার কল দিব? না, আমি অলরেডি 2বার দিয়েছি। তমাল কিছু বলবে তার আগে খট করে কলটা কেটে দিল। কেন জানি টেনশনের মাঝেও তমালের দুপাটির দাঁতের মাঝে দুটো কঠিন গালি ঘোরাঘুরি করতে লাগলো। 2টো কল, মাত্র 2টো কল দিয়ে টেনশন? আরে 2টো কল তো আম্মুর কিচেন থেকে বের হতে হতে কেটে যাবে। তমালের রুমমেটগুলো একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। তমাল সবার দৃষ্টি লক্ষ্য করে সবাইকে যেতে বলল। আপাতত তাকে সিদ্ধান্ত নিতে হবে বাড়ি যাবে নাকি এখানে দাঁড়িয়ে মিটমাট করবে। বাড়ি যেতে হলে ঘণ্টাখানেক জার্নি করতে হবে। এই মুহূর্তে তা সম্ভব নয়।
নুসাইব পুনরায় মিটিং রুমে প্রবেশ করলো। ছোট ভাইয়ের উপর তার যথেষ্ট ভরসা আছে। ভালো কাজে না আসলেও একেবারে অকাজের না। পাড়ায় তার স্ট্রং সোর্স আছে। এই মুহূর্তে হয়তো বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছে খবর এলো বলে। নুসাইবের কথা এক বিন্দুও মিথ্যা যায়নি। তমাল ঠিকই পাড়া সাঙ্গপাঙ্গদের কল করে বলেছে, তারাও আর দেরি করেনি। বলার সাথে সাথে বাড়ির গেটে হাজির। এইদিকে দারোয়ান না গেট খুলে কুল পাচ্ছে, না প্রশ্নের উত্তর দিয়ে কুল পাচ্ছে। রাফি আর রিমান এসে গেটের উপর হামলে পড়ল। তারা দুজনেই তমালের ছোটবেলার বন্ধু। তমালের কথা শুনিয়ে এক ছুটে বের হয়। তমাল ঘড়িতে সময় দেখছে। 5 মিনিট হতে আরও 15 সেকেন্ড বাকি। এরা গেছে কিনা সেটাই তো ভেবে পাচ্ছে না। রাফির নাম্বারে কল দিবে ভাবতেই রিমানের নাম্বার থেকে কল এলো। যতটা চিন্তা করছিল তার কিছুই না, বরং তারা টোনাটুনিতে মিলে গল্প জুড়েছে। তমাল লম্বা শ্বাস ফেলে আবার ভাইকে কল দিল। সব জানার পর নুসাইব পুনরায় মিটিংয়ে মনোনিবেশ করল। যদিও ব্যাপারটা সন্দেহজনক, তবে এখন আর ঘটালো না। সুস্থ আছে, ঠিক আছে, এটাই যথেষ্ট। মধ্যরাত। পুরো বাড়ি নিস্তব্ধ। কোথাও কোনো সারা শব্দের রেশ মাত্র নেই। এই নিস্তব্ধতা বিরাজ করা বাড়িটাতে মৃধা জেগে। গায়ের জ্বরটা বেড়েছে বোধ হয়। ডাইনিং রুমে জ্বলতে থাকা বাতির আলো গেস্ট রুম অব্দি আসছে। আবছা আলো, আবছা অন্ধকারের খেলায় ত্রিধার দৃষ্টি স্থির। চোখ জোড়া ভিজে উঠছে বারবার। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে আবার হাঁটু জড়িয়ে বসল। গায়ের চাইতে মন পড়ছে বেশি। কলিজা ঝলসে যাওয়ার মতো অনুভূতি। কাল রজবীর সাথে একই রুমে একই বিছানায় ছিল। হোক রাগ অভিমান, হোক ঝগড়া কিংবা মারামারি, মানুষটা তো ভালোবাসা ছিল। কিন্তু আজ তার ঘরে, তার বিছানায়, তার বুকে কোথাও ত্রিধা নেই। তার সবটুকু জুড়ে অন্য কেউ। আচ্ছা, তারা কি করছে এখন? নিশ্চয়ই ভালোবাসায় বুঁদ হয়ে আছে। মিষ্টি আলাপচারিতা আর সুখানুভূতির সাগরে ভাসছে। ফিকরে কেঁদে উঠল ত্রিধা। বুকটা জ্বালা করছে তার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বেশ। বুকের বাঁ পাশ খামচে ধরে হাওমাও করে কেঁদে উঠল। নিস্তব্ধ বাড়িটাতেও মুহূর্তে কান্নার রোল ছড়িয়ে পড়ল। কান্নার আওয়াজে প্রতিধ্বনিত ভারী হলো বাড়ির শান্ত পরিবেশ। ধরফরিয়ে উঠল নাবিব শেখ। হাতে চশমাটা নিয়ে লাইট জ্বালিয়ে দৌড়ে বের হয়। কান্নার আওয়াজটা গেস্ট রুম থেকে আসছে দেখে রুমে ফিরে এলেন। স্ত্রীর পাশে বসে ধীর গলায় ফরিদা হককে ডাকলেন। স্বামীটাকে উঠে বসল ফরিদা হক। কিছু জিজ্ঞেস করবে তার আগেই নাবিব শেখ ইশারায় শব্দ শুনতে বললেন। ফরিদা হক কান্নার আওয়াজ শুনে বলে উঠল, মেয়েটা কাঁদছে? কি করি বলো তো? যাবো একবার। সবে মাত্র সংসার ভেঙেছি। এই সময়টা একটা মেয়ের জন্য কতটুকু কষ্টে সেটা সেই মেয়ে ছাড়া কেউ বুঝবে না। যাও, গিয়ে পাশে বসো। এই সময়টা মানুষ তার আশেপাশে তাকে আগলে রাখার মতো কাউকে চায়। দেরি করল না ফরিদা হক। হড়বড়িয়ে বেরিয়ে গেলেন। তার পেছন পেছন ছুটল নাবিব শেখ। ভিড়িয়ে রাখা দরজাটা হাট করে খুলে ফেলল ফরিদা হক। সেদিকে তাকিয়ে আলগোছে চোখ মুছে ফেলল ত্রিধা। কান্না আটকাতে চাইলেও হিচকিটা বন্ধ হয়নি। ত্রিধার শিওরে বসে ত্রিধাকে জড়িয়ে ধরল ফরিদা হক। পরপর মাথায় হাত বুলিয়ে বলল, কান্না আটকে রাখার দরকার নেই মা। এই সময়টা মন খুলে কাঁদতে হয়। বুকে কষ্টের পাহাড় তৈরি করার দরকার নেই মা। তৎক্ষণাৎ দু হাতে ফরিদা হককে ঝাঁপড়ে ধরল ত্রিধা। হাও মাও করে কেঁদে উঠল। ফরিদা হক ত্রিধাকে শক্ত করে জড়িয়ে ধরে চুপটি করে আছে। দরজার বাইরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নাবিব শেখ। তার বুকটা ভারী হলো। একজন বাবা হিসেবে মেয়ের কষ্টে বুকের উপর পাথর চেপে আছে। ত্রিধার কান্নার বেগ বাড়ছে, বই কমছে না। কান্নার সাথে ফরিদা হকের জড়িয়ে ধরা হাতের বাঁধনটাও শক্ত হচ্ছে। ফরিদা হক নিজেও কাঁদছে। এক পর্যায়ে ত্রিধা চিৎকার করে বলে উঠল, কি দোষ ছিল আমার? আল্লাহ, আমার কি দোষ ছিল? কেন আমার সাথে এমন হলো? আমি তো তাকে ছাড়া কিছুই চাইনি। সব ছেড়ে এসেছি, তাহলে কেন সে ভালো না লাগার দোহাই দিয়ে আমাকে ছেড়ে দিল? কেন ছেড়ে দিল? আমি কি করব এখন? কাকে নিয়ে বাঁচব? কেন আমায় ডেকে নিলে না খোদা? কেন নিলে না? ত্রিধার আহাজারিতে ফরিদা হক শব্দ করে কেঁদে উঠল। বাদ জানি নাবিব শেখ। চোখ জোড়া ভিজে উঠছে। অশ্রুকণা গড়িয়ে পড়ার অপেক্ষা। ফরিদা হক ত্রিধার মাথায় হাত বুলিয়ে বলল, এমন কথা বলতে নেই মা, এমন কথা বলে না। ফরিদা হকের কথায় সরে বসল ত্রিধা। হাতের উল্টো পিঠে চোখ মুছে হিচকি তোলা গলায় বলল, আমি তার জন্য ঘর ছেড়েছি, আপন মানুষ ছেড়ে দিয়েছি, রাজপ্রাসাদ ছেড়ে তার কুড়ে ঘরে উঠেছি। নিজের সবটুকু দিয়ে তাকে আগলে বাঁচার চেষ্টা করেছি। 2 বছরে না আফসোস করেছি, না কোনো অভিযোগ। তাহলে কিসের কমতি ছিল? কেন ভালোবাসাটা একটা মাসের ব্যবধানে ভালো না লাগায় পরিণত হলো আন্টি? আপনি আমাকে বলুন, আমি আর কি করলে সে আমায় ছাড়তো না? কেন আমি ঘরে থাকা অবস্থায় সে অন্য কাউকে নিয়ে এলো? আমি কি করব এখন? আমি কি করব? এর চেয়ে তো মরণ ভালো ছিল। ফরিদা হক ডুকরে কেঁদে উঠে ত্রিধাকে পুনরায় জড়িয়ে ধরল। ত্রিধা ফরিদা হকের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠে বলল, আমার বুকটা জ্বলে যাচ্ছে। কেউ কলিজাটা খামচে ধরেছে। সব খালি লাগছে, সব খালি লাগছে। এর চেয়ে তো মরণ ভালো ছিল। কাছে ত্রিধা, কাছে ফরিদা হক।
নাবিব শেখ দাঁড়াতে পারল না, আলগোছে চোখ মুছে রুমে চলে গেল। এদিকে ফরিদা হক ত্রিধাকে জড়িয়ে ধরে বসে আছে আর মনে মনে বলছে, এমন রাত যেন কারো জীবনে না আসে। 12:31। এই সময় বাড়ির দরজা নুসাইবের গাড়ি। দারোয়ান কিছুটা অবাক হলো। এই সময় এই গাড়ি আর মালিক দুইটাই আসার কথা নয়। তিনি কৌতূহল দমিয়ে রেখে গেট খুলে দিল। গাড়ি পার্কিং এরিয়াতে রেখে বাড়িতে ঢুকল নুসাইব। 2 দিন যেখানে থাকার কথা সেখানে পুরোপুরি একটা দিনও টিকল না। কারণটা অবশ্য তার মায়ের আচরণ। মা কিছু লুকাচ্ছে, তা না হলে তার আদরের বড় ছেলের খোঁজখবর নেওয়া বন্ধ করতো না। কারণটা হয়তো ভালোও হতে পারে, কিন্তু নুসাইবের মন মস্তিষ্কের মধ্যে ভালোর চেয়ে খারাপ কিছুর চিন্তাটাই বেশি আসছে। সেই জন্য সকাল সকাল রওনা দিয়েছে। এদিকে ফরিদা হক ত্রিধাকে এক প্রকার জোর করি নিজের সাথে সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণে অবশ্য নামটা জানা হয়ে গেছে। ত্রিধা কিছু সময় মন খারাপ করে থাকলেও সেটা বেশিক্ষণ টিকল না। ফরিদা হক ইনিয়ে বিনিয়ে ত্রিধার সাথে নানান গল্প করে যাচ্ছে, যা দেখে বাড়ির কাজের লোকেরা নিজেদের মধ্যে কানাঘুষা করছে। তাতে ফরিদা হকের নজর নেই। রান্নাবান্না প্রায় শেষ। ফরিদা হক ত্রিধার হাতে ছোট মেয়ে নবনীর এক সেট জামা ধরিয়ে দিয়ে গোসলে পাঠালো। ত্রিধাও আর দাঁড়ালো না। যাদের বাড়িতে আশ্রয় নিয়ে আছে তাদের কথা অমান্য করবে না সে। নাবিব শেখ বেশ খোশ মেজাজে আছেন। খোলা বারান্দায় রকিং চেয়ারে বসে সপ্তমবারের মতো গীতাঞ্জলিতে চোখ বুলাচ্ছেন। ত্রিধা গোসল সেরে কিচেনে ফরিদা হকের কাজ ঘেঁষে দাঁড়ালো। কালকের পর থেকে এই কোমল মায়াময়ী রমণীকে তার খুব বেশি আপন মনে হচ্ছে। ত্রিধার উপস্থিত টের পেয়ে মুচকি হাসল ফরিদা হক। ত্রিধাকে রান্নার বিভিন্ন কলাকৌশল শেখাচ্ছেন। হঠাৎ করে কী মনে করে দেয়াল ঘড়িতে চোখ রাখল। ঘড়ির কাঁটা তখন 12:30 ছুঁই ছুঁই। মুহূর্তে দাঁতে দাঁত চেপে ফুঁসে উঠল ফরিদা হক। ত্রিধা জিজ্ঞেস করার আগেই বলে উঠল, দেখেছ 12:30 বেজে গেছে আর ওই বুড়ো এখনও গোসল ছাড়েনি। নিশ্চয়ই বইয়ের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে, আজ খুন্তি দিয়ে ঝালাই করব। ফরিদা হকের কথায় কিঞ্চিত হাসল ত্রিধা। ত্রিধাকে দাঁড় করিয়ে নিজ কক্ষে ছুটলেন তিনি। ত্রিধা একটা স্প্যাচুলা হাতে নিয়ে ভাজিগুলো নেড়েচেড়ে দিচ্ছে। এমন সময় কিচেনের দরজা দিয়ে প্রবেশ করল নুসাইব। ত্রিধা তখন ভাজি নাড়াচাড়া করতে ব্যস্ত। ঘোমটা দেওয়া অবস্থায় ত্রিধাকে ঠিক নবনীর মতো লাগছে। নুসাইব মুচকি হাসল। অতঃপর নিঃশব্দে পেছনে দাঁড়িয়ে আলতো করে ত্রিধার মাথায় হাত রেখে বলল, কি ব্যাপার বুচি, আজ হঠাৎ রান্নাঘরে? আম্মু কি তোকে মেরে পাঠিয়েছে নাকি বকেছে? আকস্মিক ঘটনা চমকে স্প্যাচুলা হাতে ঘুরে দাঁড়ালো ত্রিধা। চমকায় নুসাইব ছিটকে গিয়ে অনেকটা দূরে সরে দাঁড়ায়। বোন ভেবে যার মাথায় হাত রেখেছিল সে আসলে অন্য কেউ।